আমরা স্টোরিটা একটু পড়ে ফেলি। এটা একটা ইমেইল, আমি একটু পড়ে ফেলি। আমাকে লিখছেন যে, হ্যালো রাসেল ভাই, আমি অর্ণা, আমার বাসা ময়মনসিং এ। আমি আমার বাসার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করবো। আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। প্রায় 17 বছর আগের কথা। মামা তখন অস্ট্রেলিয়াতে থাকতেন। উনি বেশ কয়েক বছর সেখানে থাকেন এবং একসময় একটা অস্ট্রেলিয়ান মেয়েকে বিয়ে করেন সিটিজেনশিপ পাওয়ার জন্য। আমার মামা একটা সফটওয়্যার কোম্পানিতে জব করত এন্ড অনেক রাত পর্যন্ত অফিসে কাজ করত। মামার বাসা ছিল অফিস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। একদিন উনি অফিসের কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলেন। তখন রাত প্রায় 2টা বা 2:30। উনি গাড়িতে উঠলেন এন্ড ড্রাইভ করা শুরু করলেন। মামা কিছু দূর যাওয়ার পর দেখলেন যে রোডের কোনো একটা কারণে ব্লক। সেজন্য মামা ব্যাক করলেন এবং ওদের রোড দিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন নিন। কিন্তু অন্য রোডে গেলে বাসার দূরত্ব অনেক বেশি হয়, আর মামা কখনো ওই রোডে যাতায়াত করেননি। তবুও কিছুই করার নেই, উনি ড্রাইভ করা শুরু করলেন। কিছুটা পথ যাওয়ার পর উনি গাড়ির হেডলাইটের আলোয় দেখতে পেলেন যে রোডের লেফট সাইড থেকে একটা মেয়ে হাত বাড়িয়ে হেল্প চাইছে। মেয়েটা মামাকে ওদের ভাষায় বলল, আপনি কি আমাকে একটু সামনের হসপিটালে নামিয়ে দিতে পারবেন? অ্যাকচুয়ালি আমার বেবি খুব সিক। মামার মেয়েটার প্রবলেম বুঝলেন এবং মেয়েটাকে গাড়িতে তুললেন। কিছু দূর যাওয়ার পর একটা হসপিটাল দেখা গেল এবং আমার মামা হসপিটালের সামনে মেয়েটাকে নামিয়ে দিল। মেয়েটা মামাকে রিকোয়েস্ট করলো, আপনি প্লিজ আমাকে হসপিটালের ভেতরে আমার বেবির কাছে একটু পৌঁছে দিয়ে আসুন। মামা মেয়েটার কথা শুনে মেয়েটাকে নিয়ে হসপিটালের গেটের ভেতরে ঢুকলো। মামা অবাক হলো এই ভেবে যে হসপিটালের ভেতরে কোনো লাইটের ব্যবস্থা নেই এবং কোনো ডক্টর নার্স কাউকে দেখা যাচ্ছে না এবং মামা কাউকেই দেখতে পেলেন না, শুধু অন্ধকারে ঢাকা ছিল চারিদিক। মামা মেয়েটার পেছন পেছন একটা করিডোরে যাচ্ছিলেন এবং অর্ধেকের ভেতর আবছা মামা দেখতে পেলেন যে করিডোরের দুই পাশে ভর্তি সাদা কিছু একটা স্তূপ। মামা মোবাইলের টর্চ জ্বালালেন এবং জ্বালানোর ট্রাই করলেন, কিন্তু কোন একটা কারণে ফোনটা সুইচ অফ ছিল। মামার মনে হচ্ছে যে ফোনটা ফুল চার্জ ছিল, বাট এখন অফ কিভাবে হলো। মামা কয়েকবার ট্রাই করলেন আলো জ্বালানোর জন্য, বাট কাজ হলো না। মেয়েটা সামনের দিকে হেঁটেই চলেছে আর মামা পিছু পিছু যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে কিন্তু দুই পাশে সাদা কিসের স্তূপ রাখা আছে। মামা ভাবতে লাগলেন যে, আর ভয় পেলেন। মামা মেয়েটাকে জিজ্ঞেস করলেন, কোথায় আপনার বেবির ওয়ার্ড? কিন্তু মেয়েটা কোনো উত্তর দিল না। মামা খুব খারাপ কিছু একটার গন্ধ পেতে লাগলেন। 5 মিনিট হাঁটার পর মেয়েটা মামাকে একটা রুমের ভেতরে নিয়ে গেলেন এবং সাথে সাথে রুমের দরজা বন্ধ হয়ে গেল। মামা এবার ভীষণ ভয় পেয়ে যান এবং সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। অন্ধকার এত বেশি ছিল যে নিজের শরীর পর্যন্ত দেখা যাচ্ছিল না। মামার কাছে এবার খুব স্পষ্ট হয়ে গেল যে উনি ভয়ঙ্কর কোনো কিছু কবলে পড়েছেন। কয়েক সেকেন্ড পর রুমের লাইট অটোমেটিক্যালি জ্বলে উঠল এবং মামা দেখতে পেলেন যে সারা রুম জুড়ে কাফন পরা লাশ আর লাশ। মামা দেখতে পেলেন লাশের স্তূপ। মামাকে যে মেয়েটা নিয়ে আসছিল, সে মেয়েটা ওই রুমের কোনায় বসে হিংস্র জন্তুর মতো একটা মানুষের বাচ্চা খাচ্ছে। মেয়েটা এবার মামার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল। এবার মামা ভীষণ রকম ভয় পেয়ে যায় এবং মামার মনে হলো যে এই রুমের সব কাফন পরা লাশগুলো যেন জেগে উঠেছে এবং এক এক করে জেগে উঠছে। মামা ভয় পেয়ে খুব জোরে চিৎকার করতে করতে হেল্প মি বলতে লাগলেন, কিন্তু তার এই চিৎকারের আওয়াজ বাইরে যাচ্ছিল না। উনি এক সময় ফিল করলেন যে একটা পচে যাওয়া হাত পেছন থেকে ওনার গলা চেপে ধরছে। মামা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, পরে ওখানেই অজ্ঞান হয়ে যান এবং মামার জ্ঞান ফিরল। মামা তখন নিজেকে ওই রুমের ভেতরে পড়ে থাকতে দেখলেন, কিন্তু তখন রুমে কোনো লাশ অথবা খারাপ কিছু ছিল না। রুম জুড়ে পটকা একটা গন্ধ। ততক্ষণে সকাল হয়ে গেছে। উনি ওখান থেকে দৌড় দিয়ে দিক বিদিক ভাবে ছুটে বের হয়ে আসলেন। বাসায় গিয়ে উনি ওনার গলায় খুব চিকন 6টা আঙুলের ছাপ দেখতে পেলেন, যেন কেউ খুব জোরে তার গলা চেপে ধরেছিল। এরপর আস্তে আস্তে ওই দাগ
বরাবর ওনার গলায় ক্ষতের মতো হয়ে যায় এবং উনি কিছুদিন অসুস্থ থাকেন অ্যান্ড ডক্টরের ট্রিটমেন্টে আস্তে আস্তে উনি সুস্থ হন। পরে উনি জানতে পারেন ওই রোডে যে হসপিটালটা ছিল সেটাতে অনেক বছর আগে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, ফলে অনেক অনেক রোগী মারা যায়। এরপর অনেক দিন ওভাবেই পড়েছিল, রিপেয়ার করা হয়নি। দেন অনেকেই বলে হসপিটালটা হন্টেড। অনেকেই ওই রোড দিয়ে যাওয়ার সময় হসপিটালের উইন্ডো দিয়ে অনেক কিছু দেখতে পায় অ্যান্ড এরপর থেকে ওই হসপিটালটা অ্যাবান্ডন। এই ছিল আমার মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। ইটস আ বিউটিফুল স্টোরি। শুনি ঘটনা। ধন্যবাদ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব সেটি আমার এক ছোট ভাই তৌফিক ওমর সজীব তার মামার সাথে, মানে তার মামার কাছ থেকে ঘটনাটি শোনা আর কি। তো উনি যেখানে কাজ করতেন, এবার একটা রিসার্চের কাজে উনি মুন্সিগঞ্জের বিক্রমপুরের দিকে যান। তো ওনার সাথে এক বন্ধুও যান, বন্ধু রিসার্চের সহযোগী হিসাবে। তো ওনারা যেহেতু গ্রাম অঞ্চলের রিসার্চটা করছিলেন রুরাল ডেভেলপমেন্টের উপরে, তো ওখানে গিয়ে ওনারা জানতে পারলেন যে ওই গ্রামে একটি অনেক পুরাতন একটা বাড়ি আছে, পরিত্যক্ত একটি পুরাতন বাড়ি, জমিদার বাড়ির মতো আর কি, অনেক বড়। তো ওখানে মানে খুবই হন্টেড একটা বাড়ি ওটা। এবং এই কথা ওখানে প্রচলিত আছে যে ওই বাড়িতে যে সাহস করে রাত থাকতে গিয়েছে সে আর সকালে ফেরত আসেনি, তার লাশটা ওখানে পাওয়া যেত, ওই বাড়িতেই পাওয়া যেত। তো তখন ওই যিনি রিসার্চের কাছে গিয়েছিলেন উনি আবার এগুলো বিশ্বাস করতেন, কিন্তু ওনার বন্ধুদের সাথে গিয়েছিল উনি আবার এগুলো বিশ্বাস করতেন না, কেন উনি বিদেশে পড়াশোনা করেছেন, এগুলোতে ওনার কোনো বিশ্বাস নেই। তো উনি বললেন যে ঠিক আছে আমি রাত থাকবো, দেখি কি হয় ওখানে। তো ওনারা খোঁজ খবর নিলেন আগে প্রথমে যে ওই বাড়িতে আসলে কেউ কিছু দেখেছে কিনা, কতটুকু জানে। তো ওই বাড়িতে আসলে অতীত ইতিহাস সম্পর্কে শুধু এতটুকু জানতো জমিদাররা ছিলেন, পরবর্তীতে ওনারা চলে গেছেন, মানে আমাদের পার্শ্ববর্তী দেশে পরে চলে গেছেন, কিন্তু ওখানে কেন হন্টেড এই বিষয়ে কিছু জানা যায় না, একদম রহস্যময় একটা জায়গা। যে আমরা তো অনেক কিছু কারণ খুঁজে পাই, এটা এই কারণে হন্টেড, কিন্তু ওটার কোনো কারণ খুঁজে পাই নাই কেউ। এবং ওখানে যে লাশ কয়েকটা পাওয়া গিয়েছিল যারা সাহস করে থাকতে গিয়েছিল, মানে প্রত্যেকেরই লাশ একই রকম অবস্থায় পাওয়া গেছে। সেটা হচ্ছে ওখানে একদম মানে পরিত্যক্ত ভাঙা একটা রকিং চেয়ারের মতো চেয়ার ছিল, প্রত্যেককেই ওই চেয়ারের উপরে পাওয়া গেছে এবং চোখ খোলা অবস্থায়, মানে মৃত অবস্থায় পড়ে আছে কিন্তু চোখ খোলা অবস্থায় রকিং চেয়ারের উপর বসা, এবং এমন আতঙ্ক চোখের মধ্যে। খুবই অদ্ভুত ব্যাপার কিন্তু এটা, রকিং চেয়ারের উপরেই সবাইকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং প্রত্যেকের চোখ খোলা এবং চোখে মুখে প্রচন্ড আতঙ্কের ছাপ, ওই অবস্থায় মারা গেছে। এখন ওনারা কি দেখেছেন এটা কিন্তু জানা, কারণ ওনারা যদি জীবিত থাকতেন তাহলে হয়তো জানা যেত ওনারা কি দেখে মারা গেছেন। আচ্ছা যাই হোক, তো তারপর ওনার ওই বন্ধু চিন্তা করলেন যে উনি ওখানে থাকবেন, যে দেখবো আসলে ওখানে কি হয়। তো যেভাবে সেই কাজ, উনি সন্ধ্যার রাতের বেলা চলে গেলেন ওখানে, ওনার বন্ধু আগে এগিয়ে দিলেন আর কি, যিনি রিসার্চের কাছে গিয়েছিলেন উনি এগিয়ে দিলেন। উনি বারবার মানা করেছিলেন থাকার দরকার নেই, কিন্তু উনি কথা শোনেননি, উনি সেখানে গেলেন আর কি। বলেছিল যে তুমি ভোরবেলা চলে এসো, তো ভালো কথা, উনি ভোরবেলা সত্যি সত্যি গেলেন আর কি ওখানে। ফজরের আজানের পরপরই উনি ওখানে চলে গেলেন। যার পর ডাকাডাকি করলে দেখলেন ঠিক ওনার বন্ধু ভিতর থেকে বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে বলছে যে এই প্রথম আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক হন্টেড প্লেসে রাত কাটিয়েছি ভূত দেখার জন্য, এই প্রথম ভূত দেখলাম। উনি বলছে যে কি দেখলেন? সে আবার প্রশ্ন করছে আপনি ওখানে কি দেখলেন? সবাই মারা গেল, তুমি মারা গেলে না, ঘটনা কি? তখন উনি বলছে যে ওখানে অনেক রাত্রেবেলা হঠাৎ দেখি খটখট শব্দে মানে দরজা খুলে গেল, একজন লোক আসলো, সাদা মানে পাঞ্জাবি পরা একজন লোক আসলো। আসার পরে আমার নাম জিজ্ঞাসা করলো। নাম জিজ্ঞাসা করার পরে তখন ওই লোকটি একটা চেয়ারের উপরে বসলো, বসে আমার সম্পর্কে অনেক কথা জিজ্ঞাসা করলো। আমার কাছে মনে হলো না যে উনি ভূত বা এই গোছের কিছু, খুব সুন্দর করে কথা বললো। কথা বলার পরে উনি আমাকে বললো তুমি এই রকিং চেয়ারের উপর বসো, আমি তোমার জন্য একটু নাস্তা নিয়ে আসি। তখন আমিও রকিং চেয়ারের উপর বসলাম। রকিং চেয়ারের উপর বসে আমি ঘুমিয়ে গেলাম। পরে দেখি ফজরের আজান দিয়ে দিছে, আর তুমিও আমাকে ডাকাডাকি করছো, আমি বের হয়ে আসলাম। এই হলো ঘটনা, এই হলো আমি দেখেছি। তখন বললো যে এই তো একদম সাধারণ ঘটনা। তো বললো যে এখন তো ফর্সা হয়ে গেছে, যাও তুমি একবার ওই রকিং চেয়ারটা দেখে এসো ভিতরে, যে আমি যেখানে সারা রাত বসেছিলাম বা যেখানে লাশ টাশ পাওয়া যায় ওখানে দেখে এসো, একবার দেখে এসো আর কি। তো উনি চিন্তা করলেন ঠিক আছে। তো বলছে তাহলে তুমি আসো আমার সাথে। উনি আবার বললেন বলে না আমার একটু বাইরে কাজ আছে, সারা রাত রকিং চেয়ারের উপর বসে আমার কোমর ব্যথা হয়ে গেছে, আমি একটু হাঁটাহাঁটি করি, তুমি গিয়ে দেখে এসো। উনি আর গেলেন না সাথে। তো যাই হোক, ওই যে রাত্রে ছিল উনি গেলেন না।
কিন্তু অন্য লোক যিনি দেখতে এসেছিলেন তার বন্ধুকে, উনি ভিতরে ঢুকে ওই বাড়িটার দোতলায় রকিং চেয়ারটা ছিল। তো উনি ভিতরে ঢুকেই মানে সাংঘাতিক ভাবে মানে উনি একটা আঘাত পেলেন। সেটা হলো উনি দেখলেন ওই রকিং চেয়ারের উপরে একটু আগে যার সাথে কথা বলে এসেছে ওনার বন্ধু, সে একদম সেম অবস্থায়, মানে চোখে মুখে আতঙ্ক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে, রকিং চেয়ারের উপর হেলান দিয়ে মৃত অবস্থায় পাওয়া গেল। আচ্ছা। তো এরপরে উনি চিৎকার দিয়ে ওখান থেকে বের হয়ে আসার পরে বাইরে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরবর্তীতে গ্রামের লোকজন ওনাকে পরে উদ্ধার করে, লাশ উদ্ধার করা হয়। তো পরবর্তী এইটাই ছিল আসলে ঘটনা। কিন্তু সত্যিকার অর্থেই যে আসলে ওই রকিং চেয়ারে বসার পরে কেন ওখানে বসতো, ওখানে বসার পরে কি দেখতো, কি এমন ভয়ঙ্কর জিনিস সে দেখতো যার ফলে সাথে সাথে মারা যেত, এটা কিন্তু কখনোই জানা যায় নাই। আর পরবর্তীতে ওই বাড়িটা তো এমনিতে পরিত্যক্ত ছিল, পরে গভর্নমেন্ট সেটাকে খাস জমি হিসাবে সেটা অ্যাকোয়ার করে নেয় এবং পরবর্তীতে ওই বাড়িটা ভেঙে এখন আমি শুনেছি ওখানে মানে সরকারি কিছু স্থাপনা নির্মিত হয়েছে। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা, কিন্তু এটা রহস্য উন্মোচিত হয়নি আসলে কি ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক 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 ধন্যবাদ। কেমন মানে কোথাকার ঘটনা সেটা আমাকে প্লিজ বলবেন। এটা ইন্ডিয়ার নাইনিতালের ঘটনা। আচ্ছা, আমাকে বলেছে বিনা। জি। তো ওরা সিলেট নিবাসী, তো ওর বোন এক সময় আপনার নাইনিতালে পড়তে গিয়েছিল আর কি। আচ্ছা। এবং সেখানে থেকে সে কিছু ইনসিডেন্টের শিকার হয় এবং সেটাই হচ্ছে ঘটনা আর কি। আচ্ছা, তো শুরু করি। জি প্লিজ প্লিজ। তো বিনার যে বড় বোন ছিলেন, ওনার নাম সঙ্গত কারণে আমি গোপন রাখছি, উনি গিয়েছিলেন ভারতের নাইনিতালে পড়াশোনা করতে। আচ্ছা। তো একলা যান, ফার্স্টের সাথে কেউ নাই, গার্ডিয়ান নাই, এবং ইয়াং, তার কাছে একটু মানে আজবই লাগতো আর কি, মানে জায়গাটা থাকতে একটু অস্বস্তি ফিল করতেন। আচ্ছা। তো এবং ওই জায়গাটা নাকি একটু আপনার পাহাড়ি টাইপের ছিল আর কি এলাকাটা, এরকম একটা। তো একদিন সন্ধ্যায় কোন একটা কারণে কয়েকটা বন্ধুর সাথে তারা একটা ক্যাফের মধ্যে আড্ডা মারতে যায় আর কি। তো সেখানে আড্ডা শেষে যখন বাড়ি ফিরছে, আরেকটা বান্ধবী ছিল সাথে, সে আসার পথে কিছুটা এসেই বলে তার একটা মানে জরুরি কাজ পড়ে যায়, ফোন আসে এবং দ্যাট শি হ্যাজ টু লিভ ফ্রম হার। আচ্ছা। সে বলে যে আমি চলে যাব, তুই একা যা। তো সে বলে আমি কিভাবে যাব একা, আমার কাছে এই যাওয়ার রাস্তাটাই ভয় লাগে, কেমন এরকম রাস্তাঘাট। বলে না না তুই যা, আমার মানে কাজ আছে, এই সেই মানে যেতেই হবে, তার একটা বিশেষ কাজ পড়ে যায়। তো সবকিছুর পরে মানে তার একাই ফিরতে হয় ওখান থেকে। আচ্ছা। তো সে যখন আসছিল, তো রাস্তাটার মধ্যে একটা জায়গা পর্যন্ত এসে তাকে একটা মানে সে একটা স্কুটি মানে ওইবারই বলে যে আপনার যেটা সিএনজি টাইপের যেটা আর কি, ওই জিনিস পর্যন্ত সে পায়। তারপর যেখান থেকে ড্রপ করে সেখান থেকে তাদের যে ডরমিটরি ছিল সেটা বেশ বড় একটা ওয়াকিং ডিস্টেন্সের রাস্তা, মানে হেঁটে যেতে হয় আর কি। ওই পর্যন্ত সামহাও ওই এটা যেতে চায় না আর কি, স্কুটারটা যেতে চায় না। আচ্ছা। তো সে নেমে ওখান থেকে হেঁটে যেতে থাকে। এর মধ্যে ধরেন রাত ঘনিয়ে আসছে, মানে আপনার সন্ধ্যাটা বেশ গাঢ় হয়ে গেছে, অন্ধকার। তো হেঁটে আস্তে আস্তে একটা বাঘের কাছে যখন সে আসে, হঠাৎ করে সে দেখে যে ওই পাশের বাঘের মধ্যে পাশে যে ঝোপ, মানে কিছু একটা নড়ছে। আচ্ছা। এবং বেশ তীব্র ধূপের গন্ধের মতো একটা গন্ধ পাচ্ছে। তো সে একটু থমকে দাঁড়ায়, একটু ভয় পায়, চিন্তা করে যে কি ওখানে কোনো পশু পাখি বা কিছু একটা। তো মানে প্রচন্ড ভয় পায় আর কি। এবং আসলে ও আবার খুব একটা দোয়া দুরুদে অভ্যস্ত মানুষ ছিল না। তো ভয় পেয়ে সে সৃষ্টিকর্তাকে স্মরণ করে ঠিকই, বাট ওরকম কিছু চিন্তা করে না আর কি। আচ্ছা। তো এই অবস্থায় হঠাৎ করে সে খেয়াল করে যে একদম মানে জায়গাটা এরকম যে ঝোপের পাশে খালি রাস্তা আর কি, মানে মাঠের মতো আর কি, ওই পাশে ঠিক ঝোপের ভেতর থেকে কালো রঙের, একদম কুচকুচে কালো রঙের একটা নারী মূর্তি বের হয়ে আসলো, যার চোখ দুটো লাল। আচ্ছা। এবং মানে মুখটা মানে খুব বিদঘুটে টাইপের আর কি। এবং ঠিক তার সামনে এসে দাঁড়ায় যে আরেকটা লাফ দিয়ে রাস্তার ওই পাশে চলে গেল। আচ্ছা। এবং যাওয়ার সময় তার দিকে তাকে একটা ভেঙচি দিয়ে গেছে, এবং তার মাথা ভর্তি চুল, খুশকো টাইপের। এবং এটা দেখে সে ওখানে ফেন্ট হয়ে যায় আর কি। সে মেন্টালি এমন ভাবে সে স্ট্রাক্ট হয়, ফেন্ট হয়ে যায়। তো যাই হোক, পরবর্তীতে সে যখন নিজেকে আবিষ্কার করে তখন হচ্ছে হসপিটালে, সে লোকাল হসপিটালে, এবং গায়ে প্রচন্ড জ্বর। এবং তাকে ওই ওখানকার নার্সরা বলে যে তোমাকে নিয়ে আসছে তোমাদের কলেজেরই মানুষজন, ভর্তি করছে, সামহাও তোমাকে রাস্তায় পাওয়া গেছিল এরকম আর কি। তো যাই হোক, তো এরপর থেকে ওনার এই প্রবলেম শুরু হয়। প্রবলেমগুলো কি, উনি যখন দেশে আসছিলেন, এই অসুস্থতার পর কিছুদিন দেশে এসে উনি থেকে গেছেন, তখন কোনো সমস্যা উনি ফিল করেন নাই অ্যাকচুয়ালি। আবার যখন উনি ইন্ডিয়ায় ফেরত যায়, তো উনি রাতের বেলা খেয়াল করতো যে যখন ঘুমায় আছে, এরকম একটা সময় মনে হতো কি ওনার সাথে ফিসফিস করে কে কথা বলতেছে। আচ্ছা। মানে উনি ঘুমানোর সময় ঘুমের মধ্যে এরকম ফিসফিস কথা উনি খেয়াল করতো। তো একদিন সে এরকম মানে হঠাৎ করে চোখ মেলে দেখে যে তার রুমের মধ্যে
কেউ একজন বসে আছে এবং সে তখন ওই মূর্তিটাকে ঠিক চিনতে পারে যে জাস্ট দ্যাট মূর্তি যেটাকে সে দেখছিল রাস্তার মধ্যে, সেই জিনিসটাই তার যে পড়ার টেবিল আছে সেখানে বসে আছে, পা দুলাচ্ছে এবং ফিসফিস করে তাকে কিছু বলছে, এবং ফিসফিস করে যে কথাগুলো বলতেছে অস্পষ্ট অস্পষ্ট কথা এবং মানে খুব দুর্বোধ্য ভাষা কোন এরকম কিছু, এবং সে প্রচন্ড ভয় পায় ঘুমের মধ্যে এবং তার জ্বর চলে আসে এবং সে কোনো মতে আর কি ঘুমায় যায় ওখানে আর কি ওই দিন। তো এরপর সে জিনিসটা শেয়ার করে বন্ধুদের সাথে, তার যারা ক্লোজ ফ্রেন্ড, যে আমি এরকম ভয় পরপরতে এরকম অসুস্থ ছিলাম, দেশে গেছিলাম এসে। তো ফ্রেন্ডরা তাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি যেখানে থাকো তোমার যে পাশের যে মেয়েটা আছে তোমরা একসাথে বেড নিয়ে থাকো, আচ্ছা তোমরা আলাদা বেডে থেকো না, তুমি ভয় পাচ্ছ, যা বুঝতেছি আর কি প্রবলেমটা। তো সে ডিসকাস করে, বাট অ্যাকচুয়ালি সামহাউ মানে পাশের জন্য তার সাথে থাকতে রাজি হয় না আর কি, এরকম কোনো কন্ডিশন হয় না। তো এরপরে যে সমস্যাটা হয়, সে মাঝে মাঝে সিজার হওয়ার মতো ব্যাপার আসে রাসেল ভাই, যেটা নাকি আমরা মানে মেডিকেল টার্মে সিজার বলি, মানে মৃগী রোগের মতো মধ্যে ফেনা আসে, এরকম কিছু ব্যাপার স্যাপার। এবং এর পরের যে স্টেপটা হয় সেটাতে হচ্ছে সে ওই দুর্বোধ্য ভাষায় কথা বলে, আচ্ছা সেটা কেউ বুঝতে পারে না এবং মানে ওই সিজার অবস্থায় সে কথা বলতে থাকে। এই যে কথাটা বলে এটা কি একা একা বলে? না, সবাই শুনতে পারে, সবাই শুনতে পারে, যারা আশেপাশে থাকে, এবং তারা বুঝে যে তার এবং গায়ের বডি টেম্পারেচার খুব বেড়ে যায়, ঠিক আছে। তো ওইখানে যে চিকিৎসার ব্যাপার আসে, তখন তারা ওই তার বান্ধবীরা তার প্যারেন্টস কে ডাকে এবং প্যারেন্টস এর মধ্যে আসে আর কি, বাবা মা আসে, ভাই বোন কারণে বাবা মা এসে তখন দেখে যে প্রথমে ওইখানেই তাকে সুস্থ করার একটা চেষ্টা করে যে কি করা যায়। আচ্ছা, তো সেখানকার একজন পুরোহিত টাইপের একজনকে নিয়ে আসে আর কি। আচ্ছা, তো সে একটা রিচুয়াল এরকম করে, সে বলে দেখেই রোগীকে দেখেই বলে যে এর শরীরের মধ্যে তো একটা দেবী ভর করছে, একটা মানে তাদের যে কোনো একটা দেবী ভর করছে আর কি তার শরীরে। তো এটা শুনে বলে যে এইভাবে কিভাবে ভর করে, এরকম বলে যে এটা হচ্ছে সে এরকম সন্ধ্যার সময় যাচ্ছিল, সেই দেবীর ক্রসিং এর রাস্তার মধ্যে সে পড়ে গেছিল এবং তাকে সে চুজ করছে, সো সে নিয়ে যাবে তাকে, এরকম কিছু একটা ব্যাপার স্যাপার। তো তারা অনেক বাসার ফ্যামিলি মানুষ খুব টেন্সড হয়, বাট তারা এটাতে মানে আসলে বিশ্বাস করে না, বিশ্বাস করে না। তারা মনে করে যে এটা নিশ্চয়ই কোনো মেডিকেল প্রসিজার আছে বা মেয়ে অসুস্থ হয়েছে, তারা দেশে নিয়ে আসে, বাংলাদেশে ফেরত নিয়ে আসে তাকে। পড়াশোনা মোটামুটি তখনই বন্ধ দিয়ে দেশে নিয়ে আসে। দেশে এনে তারা অনেক রকম ট্রিটমেন্টের চেষ্টা করে, আসলে মেডিকেল ট্রিটমেন্ট আসলে এটাকে সিজার ছাড়া তারা কিছুই বলছে না, বাট সিজারের সময় তার এই দুর্বোধ্য ভাষা, গায়ের টেম্পারেচার প্রচন্ড বেড়ে যাওয়া এবং বিভিন্ন রকমের মাঝে মাঝে দেখা যাচ্ছে রাগী আচরণ করতো, বা হাত পা দিয়ে লাথি দিয়ে এটা ফেলে দিচ্ছে, এবং অনেকেই তাকে সাজেস্ট করে যে কে মেন্টাল হসপিটালে পাঠায় দেন। আচ্ছা, তো বাবা মা তো সেটা করবে না, কারণ সে একটা পয়েন্টে ওরকম থাকলে দেখা যাচ্ছে 2-1 ঘন্টা পর ঠিক হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তার কিছু এটাতে অস্বাভাবিকতাটা সবচেয়ে বেশি আপনার কোন জায়গায় মনে হয়েছে? আমার কাছে অস্বাভাবিকতা মনে হচ্ছে যে একটা সিজার, যে যার সিজার হয়, মৃগী রোগ যার হয়, সে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে পড়ে যাচ্ছে, মুখ দিয়ে ফেনা উঠছে, তাকে অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে লোকাল ট্রিটমেন্ট আছে, আমাদের দেশে জুতা শুকিয়ে দিচ্ছে বা কিছুতে সে ঠিক হয়ে যাচ্ছে বা সামথিং লাইক দ্যাট। তো এখানে যেটা হচ্ছে যে তার বডি টেম্পারেচার চরমভাবে বেড়ে যাচ্ছে, সে দুর্বোধ্য ভাষায় কথা বলছে, তার মধ্যে একটা পার্সোনালিটি গ্রো করছে এবং সে মাঝে মাঝে সে অবস্থায় সে তার অ্যাঙ্গারটা বের হয়ে আসছে, আচ্ছা থিংস লাইক দ্যাট। এবং তাকে সাইকিয়াট্রিস্টরা কিন্তু এরকম তাকে বলতে পারতেছে না যে হোয়াটস দ্য রিজন, এবং জিনিসটা দিনে দিনে ওয়ার্স হওয়া শুরু করে। এমন আবার তার মধ্যে কিছু অস্বাভাবিকতা, সে একা একা থাকা পছন্দ করে, এমন দেখা যাচ্ছে যে সন্ধ্যার সময় খুব সাজগোজ করে, থিংস লাইক দ্যাট। মানে সে একটা ডিফারেন্ট পার্সনে রূপান্তরিত হয়েছে পরে, বুঝতে পেরেছি। তো এমন সময় তাদের দেখা মেলে ওখানকার একজন মানে বড় পীর সাহেব টাইপের একজন মানুষ, দরবেশ টাইপের, তার সাথে দেখা হয়, কথাবার্তা বলে ওনাকে বলে যে সেই। তো উনি ওর চিকিৎসার দায়িত্ব নেন এবং উনি একটা মানে ইটস লাইক আপনার যেটাকে বলা হয় রুকেয়া, মানে আপনার ছাড়ানো, জিন ছাড়ানো একটা জিনিস উনি আয়োজন করেন। উনি যেটা বলেন যে ওর মধ্যে একটা কিছু এসছে, ইটস আ সুপার ন্যাচারাল থিং। আচ্ছা, এটা উনি প্রিসাইসলি জিন কথাটা উল্লেখ করেন নাই, বলছেন যেরকম, বাট অ্যাজ সে এটাও বলছে যাত্রা বলে এরকম কিছু নেই যে সেই করবে, বা ওরকম কোন দুষ্টু দেবীও যদি তারা জিন মনে করে থাকে সেরকম কিছু হতে পারে। যাই হোক, সেই রুকেয়ার তারা আয়োজন করে তার এটা ছাড়ানোর জন্য। এবং যেই দিন এটা আয়োজন করে বলে যে অমুক দিন ঠিক মাগরিবের নামাজের পরে তাকে নিয়ে আসবেন, অমুক জায়গায় এটা ছাড়ানো হবে। তো তাকে যখন নিয়ে আসছে আসল ভাই বলছে যে কেউ আসবেন না, তার সাথে তার বাবা এবং তার মা দুজন আসতে পারেন। তো তাকে যখন নিয়ে আসছে বাসায়, সে খুব স্বাভাবিকভাবে ওই দরবেশের যে কামরা যেখানে সে ইটা করবে আর কি, প্রসিজারটা করবে আর কি, এক্সারসাইজ যদি বলি, সে ওখানে ঢুকলো দরজা দিয়ে। ঢোকার সাথে সাথেই সে একটা পুরা মানে রাগী মানুষে পরিণত হয়েছে। আচ্ছা, উঠে সে প্রথমে লাথি দিয়ে সামনে তার ওই যে একটা আগরবাতির দানির মতো ছিল সেটা ফেলে দিচ্ছে এবং গালাগালি শুরু করলো তার দরবেশকে ইচ্ছা মতো। দরবেশ বললো আপনারা এটাতে হবেন না, আপনি আপনার বসেন, সেই গেটের বাইরে যেতে পারবেন না, ঠিক আছে। এবং মানে সে তখন কথোপকথন শুরু করলো তার সাথে, এবং ঠিক
ওই স্টোরিগুলো কিন্তু বলা শুরু করছে রাসেল ভাই, সেই মেয়েটা যে মানে ইটস লাইক এ ডিফারেন্ট পারসন টকিং টু দ্য ইন ফ্রন্ট অফ এভরিবডি। আচ্ছা, বলতেছে আমি অমুক, আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, সে আমার সামনে পড়ছে এবং তাকে আমি চুজ করছি এবং আমি ওর সাথে থাকবো সারা জীবন, আমাকে কখনোই তোমরা ছাড়াতে পারবে না, আচ্ছা, আমি ওকে ছেড়ে যাবো না, হ্যাঁ, এবং আমি এরকমই থাকবো। তো অনেক চেষ্টা করছে ওই যে যিনি দরবেশ ছিলেন, তিনি বিভিন্ন রকমের তার যে মানে দোয়া বা ওনার যে প্রসিজার গুলোতে বিভিন্ন ভাবে কথা বলে, এগুলোর বিভিন্ন লেয়ার আছে রাসেল ভাই, বা বিভিন্ন স্টেজ আছে এক্সারসাইজের। আমাদের রুকিয়া যেটা বলে, এটারও কিন্তু বিভিন্ন স্টেজ আছে। এটা যদি সঠিকভাবে পারফর্ম না করা হয় তাহলে যায় না। আমি ঠিক কয়েকদিন আগে জানতে পারলাম আমার এক বন্ধুর কাছে যে অনেক এই এক্সারসাইজম সঠিকভাবে হয় না। এটার কারণ হচ্ছে এই যে জিনগুলা বা যে এন্টিটিস গুলো আসে, তাদের মধ্যে অনেকে থাকে অনেক অনেক বয়স্ক, তাদের অনেক সহ্য করার ক্ষমতা থাকে, তারা সহ্য করে নেয়। মানুষ যেমন ব্যথা পেয়ে সহ্য করে ফেলে, ঠিক কাইন্ড অফ লাইক দ্যাট। এটা অনেকটা বিশ্বাসের উপর বা ওই মানুষের কামিলিয়াতের উপর নির্ভর করে যে ছাড়ায়। এটা আমার ফ্রেন্ডের কাছ থেকে তথ্যটা পেলাম খুব দু একদিন আগে। যাই হোক, এনিওয়েজ, তো উনি অনেক চেষ্টা করেন, হ্যাঁ, অনেক চেষ্টা করে একসময় সে ফেইন্ট হয়ে যায়। ফেইন্ট হওয়ার পরে তাকে নিয়ে আসে, বাসায় আনার পরে সে সুস্থ ঠিক না, মানে তার মধ্যে যে ওই অস্বাভাবিকতা সিজার এখনো আসে, এখনো মাঝে মাঝে তার মধ্যে জিনিসটা আসে, এবং সে পড়াশোনা আর করতে পারেনি, সে এখনো আছে, বাট খুব কম বয়সে অনেক বয়স হয়ে গেছে, দেখলে মনে হয় যে বয়সটা অনেক বেশি, এবং এখনো কিন্তু সে অস্বাভাবিক তার আচরণ ভিতরে আছে রাসেল ভাই। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার চমৎকার ঘটনার জন্য, আমরা অনেক অনেক ধন্যবাদ। এবং ওকে, হ্যাঁ, এটা হসপিটাল স্টোরি। আমিও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে চাই। হ্যাঁ, আমরা মানে ডিসেম্বরের পরে আমাদের এটা কন্টিনিউ করা উচিত অবশ্যই, কারণ আমাদের দেশ এবং যাদের রক্তের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি, সবাইকে স্মরণ করা উচিত। ওকে রাসেল ভাই, এটা একটা হসপিটালের কাহিনী। তিনি বলেছেন তিনি এখন বৃদ্ধ, সম্ভবত আমাদের দেশ স্বাধীনের সময়কার বা তারও আগের কাহিনী লাগছে, সময় বেশ পুরনো। তো যাই হোক, তখনকার সময় সুযোগ সুবিধা খুব কম ছিল এবং মানুষ ছোটখাটো অসুখ হলে হাসপাতালে যেত না। কিন্তু ওনার কোন একটা প্রবলেমের কারণে, সেটা সম্ভবত ওনার লাংস গঠিত কোনো সমস্যা, ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। সময় ঢাকারই একটা কোনো হাসপাতাল, এবং জায়গাটা সম্ভবত মিরপুরের কাছাকাছি কোথাও, আই ডোন্ট নো ওই সময় আসলে একটু লোকেশনটা বলা ঠিক না। ওকে, এনিওয়েজ, সামওয়্যার। তো উনি হাসপাতালে ভর্তি অবস্থায় যখন যান, ভর্তি হওয়ার সময় দেন, তখন যদিও তখনকার আপনার দেখা যাচ্ছে যে সিট অ্যাভেলেবিলিটির ব্যাপারটা নিয়ে এত ঝামেলা হতো না, কিন্তু উনি বেশ ফেস করেন। ওই সময় ওনার থাকতে হবে কিছুদিন, কেবিন ওরকম পান না। তবে দেখা যাচ্ছে অনেক কথাবার্তা বলার পরে বা অনেক মানে তদবির করার পর ওনাকে একটা ঠিক ওয়ার্ডে দেওয়া হয়। কিন্তু আশ্চর্য ব্যাপার রাসেল ভাই, সেই ওয়ার্ডটার মধ্যে 4টা বেডে 3টাই খালি। এতক্ষণ কিন্তু কথা হচ্ছিল ওনাকে মানে সিটই নেই, কিন্তু পরে দেখা গেল 4টাই খালি। তো ওখানে দেওয়া হয়। তো উনি একটু আশ্চর্য হন যে কি ব্যাপার, এত ওয়ার্ড নিয়ে এত ঝামেলা হয়েছে আমাদের দেশে। যাই হোক, ওখানে ভর্তি অবস্থা থাকেন, ওনার রেসপিরেটরি প্রবলেম, উনি শুয়ে আছেন। তো যখন আস্তে আস্তে সময় পার হচ্ছে, ওনার সাথে যে মানুষটা ছিল সে চলে গেছে সন্ধ্যার সময়, উনি একলা হয়ে গেছেন। বেচারা আসলে তখন থেকে আসলে উনি আসলে একটু একলাই মানুষ আর কি, মানে খুব একটা মানে ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ না যে অনেক মানুষ ওনাকে ঘিরে থাকবে এরকম কিছু। যাই হোক, তো রাত হয়ে গেছে, উনি হাসপাতালে আছেন, রাতের খাবার দেওয়া হয়েছে, ওয়ার্ড বয় খাবার দিয়ে গেছে, উনি খেয়ে দিয়ে শুয়েছেন। রাত হচ্ছে, রাত গভীর হচ্ছে, একসময় ওয়ার্ড বয় এসে কি করলো, লাইট ওখানে নিভিয়ে দিয়ে একটা মানে ছোট 25 বা 40 পর একটা ছোট বাল্ব ওখানে আপনার জ্বালিয়ে দিল। বাকি লাইট দুটা ছিল টিউব লাইট নাকি, নিভিয়ে দিল। নিভিয়ে দিয়ে ওই লাইটে উনি আছেন, ওখানে শুয়ে আছেন। তো ওনার ঘুম আসছে না, গভীর রাত হচ্ছে এবং একটু পরপর কাশি আসে। আস্তে আস্তে একটা সময় যখন ওনার তন্দ্রা আসতেছে, তখন উনি হঠাৎ করে খেয়াল করলেন যে লাইট যা ছিল তখনকার সময় ফিলামেন্টের বাল্ব আর কি, মানে পিট পিট করতে 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 ঠাস করে লাইটটা নিভে গেল, কেটে গেল আর কি। লাইট পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। এবং এই অন্ধকারটা যখন চর্চা সহ্য হয়ে আসে ওনার, তখন উনি খেয়াল করতেছে যে ওনার সামনের যে বেডটা আছে সেখানে একটা মানুষ বসে, মানে অন্ধকারে মানুষ বসে থাকলে যেরকম বসে আছে। এবং উনি খেয়াল করলো আস্তে আস্তে যে বাকি 3টা বেডেই মানুষ আছে, এবং মানে ইটস লাইক শুয়ে আছে, সামনের জন বসে আছে এরকম। উনি যে অন্ধকারে মানুষ আসলো কেমন, এবং উনি মানুষের ঠিক বুঝতেছেন, মানে প্রেজেন্সটা বুঝছেন যে মানুষ আছে এখানে। এবং মানে খুবই সে মানে হয়ে গেছে, অবাক হয়ে গেছে যে একটু আগে মানুষ ছিল, লাইট নিবলে এখানে মানুষ আসলো কিভাবে, এবং তার গা কাটা দিয়ে উঠছে, ঠিক আছে। এবং একটা সময় দেখলো যে একটা মানুষ হেঁটে হেঁটে ঠিক ওই ওয়ার্ডের দরজা দিয়ে আসছে, ঠিক
পর্দা যেরকম নড়তেছে ঠিক সেরকম নড়তেছে, মানুষ আসলে যেভাবে আসে এরকম হেঁটে 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 ওনার বিছানার কাছে আসলো, এসে ওনাকে কিছু একটা ইশারা করতেছে ওখান থেকে উঠে যাওয়ার জন্য। আচ্ছা। এবং এই ভদ্রলোক তখন এত ভয় পেয়েছে বলার মতো না, সে মনে করেন যে বিছনার থেকে সে পড়ে গেছে পড়ায়, যে মানে সামথিং ইজ গোয়িং অন হিয়ার, কি ব্যাপারটা। এবং সে বিছনা থেকে পড়ে যায়, সে কোনো মতে উঠে রুম থেকে বের হয়ে গেছে। বের হয়ে যে দেখতেছে যে পুরো করিডোরটাই ফাঁকা, করিডোরে কোনো মানুষ নাই। উনি হাঁটতে হাঁটতে দৌড় দিয়ে মানে কোনো মতে আসছে নিচে, এসে ওখানে ওয়ার্ডকে বলতেছে তোমরা আমাকে কোন ওয়ার্ডে দিছো, এখানে মানুষ আছে, আমাকে কেন দিছো? ওয়ার্ড বয় কোনো কথা বলতেছে না। তো ওয়ার্ড বয় কোনো কথা বলতেছে না, সে তার যে আছে দায়িত্বে যে থাকে তাকে দেখা দেওয়ার জন্য বলছে। আচ্ছা। এর মধ্যে একজন আসছে, এসে বলছে কি হয়েছে, বলছে যে আমি ওয়ার্ডে দিছো, সেখানে মানুষ আছে, আমি এখানে আমাকে বিছনা থেকে উঠাইছে। ওই লোক কোনো কথা না বলছে, আপনি আমার সাথে আসেন। আসছে, এসে বলতেছে যে রুমে ঢুকে বলতেছে যে লাইট আরেকটা লাগাই দাও। তো ওই সাথে যে অ্যাসিস্ট্যান্ট সে এসে লাইট লাগাই দিচ্ছে একটা। লাইট লাগাতে কেউ নেই ওখানে, এবং ওনার বিছানাটা আছে, বাকি বিছানাগুলো সুন্দর করে ফ্ল্যাট করা, সুন্দর করে আপনার বিছানা মানে বুঝতে পেরেছি টাইট কভার শিট থাকে সেরকম। ওনার বিছানাটা যেভাবে উনি রেখে গেছেন ওরকম ভাবে আছে। উনি যে বিছানায় বসছে এবং উনি মানে খুবই মানে টেন্স যে ঘটনাটা কি, এবং লাইট জ্বালাইতেছে। তো তখন ওই ছেলেটাকে সে ডাকছে যে তুমি এখান থেকে লাইটটা নিভাও না। বলছে যে না, লাইট তো নিভাইতেই হবে, আমাদের হাসপাতালের রুলস, লাইট নিভাইতে হবে। সে অনেক রিকোয়েস্ট করে যে কি কাহিনী কি, আচ্ছা মানে আমার এরকম কি দেখছি আমি। তখন তাকে ওই ছেলেটা বলে যে এই যে রুমটা, এই রুমটাতে এর আগে মানুষ মারা গেছে এবং সেম নাইটে 3 জন মানুষ মারা গেছে। সেম নাইটে 3 জন মানুষ মারা গেছে এবং প্রায় হাসপাতালের মানুষ এখানে এসে দেখে, হাসপাতালের মানুষ এখানে এসে দেখে যেখানে এসে কেউ আছে, মনে হয় যে কেউ থাকতেছে, কেউ নড়তেছে বা কেউ হাঁটাচলা করতেছে। এবং এই কারণে আমরা সাধারণত এই ওয়ার্ডটাতে কাউকে পাঠাই না, রোগী রাতে ভয় পায়, এবং প্রতি রাতে একটা করে লাইট কেটে যায়। এবং আমরা ইনস্ট্যান্ট লাইট রাখি, এবং এই কারণে লাইট আপনাকে রিপ্লেস মানে চেঞ্জ করে লাগাইতে পারছি। আচ্ছা 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 আচ্ছা। এবং ওই লোক পরদিনই তার আত্মীয়স্বজনকে বলে যে আমি এইখানে থাকবো না, এখন অন্য কোথাও পাঠাও। খুবই স্বাভাবিক এরকম অবস্থা। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আপনার সেকেন্ড ঘটনার জন্য।